বন্ধুরা, সাভা ডিগ্রি কলেজ পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সাদর আমন্ত্রণ। বিশ্বতীরে নোবেল করোনা আতঙ্কে আশা বিশ্বাস আল্লাহ তোমাদের সকল রেখেছেন, হেফাজত রেখেছেন। বহুদিন তোমাদের সান্নিধ্য বঞ্চিত তোমাদের স্মরণ প্রয়াসে আজকের এই ক্ষুদ্র প্রয়াস অনলাইন ক্লাস। আমরা আজকে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের সমাস। তো সমাজ বাংলা সাহিত্যের বা বাংলা ত্রিপদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি অনেকেরই কাছে কঠিন মনে হয়। আমরা ছোটবেলায় বা অনেকের কাছে শুনেছি, স্যারা বলতেন যে সমাজ শিখতে সময় লাগে 6 মাস। আসলে কথাটি সত্যি নয়। এটা কবির ভাষায় এইভাবে বলা যেতে পারে যে সমাসের নাম শুনে মনে জাগে ভয়। ব্যাকরণের সমাসের চেয়ে আর কোনো কিছু কঠিন নয়। কোন বোকা এই মত করেছে প্রকাশ, এসো আলোচনা করে দেখি একবার। আলোচনা করলে সমস্যা সহজ হয়। তো সমাস শব্দের অর্থ সংক্ষেপ। সমাস শব্দের অর্থ সংক্ষেপ। কি সংক্ষেপ করে? একাধিক পদকে এক পদে পরিণত করার রীতি হচ্ছে এই সমাসের কাজ। সমাসের কাজ হচ্ছে ভাষাকে শ্রুতি মধুর করা, শব্দকে সাবলীল করা, গতি তন্ময়তা ফিরিয়ে আসা এবং ভাষার সমৃদ্ধি বৃদ্ধি করা সমাসের কাজ। সমাস নিত্য নতুন শব্দ সৃষ্টি করে বা তৈরি করে এবং ভাষাকে অলংকার সমৃদ্ধ করে। তো এই সমাসকে আমরা চিনতে হলে আমাদের প্রথমেই জানতে হবে যে সমাসের ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সমাসটা আমরা যখনই করতে যাব, আলোচনা করতে যাব, তখনই আগে মনে করতে হবে যে সমাসের পূর্বপদ এবং পরপদ এবং বিগ্রহ বাক্য যেটা আছে। পূর্বপদ, পরপদ, আর এই মাঝখানে যে থাকে এইখানে থাকে সমন্বয়ক। এটাকে বিজ্ঞানের ভাষা, অন্য ভাষা প্রভাবক বা সহায়ক বা অনুঘটক ইত্যাদি বলতে পারি। এই মাঝখানে পূর্বপদ এবং পরপদের মাঝখানে যে শব্দটা ব্যবহৃত হয়, শব্দের কাজ হচ্ছে দুইটা পদকে সমন্বিত করা। পূর্বের পদ এবং পরবর্তী যে পদ, এই পদটাকে সমন্বয় করে একটা শব্দ সৃষ্টি করে দেয়া। আমরা এভাবে উদাহরণ দিতে পারি। যেমন স্কুল পালানো, স্কুল পালানো। পরীক্ষায় দেওয়া স্কুল পালানো শব্দটা যদি পরীক্ষায় আসে প্রথমে বলা হয়, তাহলে আমি এই শব্দ রইল সমস্ত পদ, এটাকে বলা হয় সমস্ত পদ। এই সমস্ত পদটা তৈরি করতে গেলে আমাকে প্রথমে আসবে স্কুল থেকে পালানো। ঠিক আছে? এখানে স্কুল থেকে পালানো, এই স্কুল থেকে পালানো এই শব্দটা আমাকে স্কুল এবং পালানোর সাথে সম্পর্কযুক্ত করেছে। এটাকে আমরা অনুঘটক, প্রভাবক বা সহায়ক বলতে পারি, যে একটা শব্দ অন্য শব্দকে সমস্ত করে আমাকে এই শব্দটাই সৃষ্টি করেছে, স্কুল পালানো। আবার যদি এরকম দেখি যে কলা বেচা, মূল শব্দ যদি হয় কলা বেচা, কলা বেচা এটা মূল শব্দ। আমি এটাকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে হয় কলাকে বেচা। কলাকে বেচা। এখানে এই শব্দটা যদিও এটার সাথে যুক্ত হয়েছে, কলার সাথে কে দুই বলে কি বলেছিলাম, কলাকে বেচা। এই শব্দটা কলাকে বেচা, এটা যখন হয়েছে তখন এই কে, এটা বিভক্তি যুক্ত হয়েছে, এই কলার সাথে কে যুক্ত হয়ে
কলা বেচা শব্দটা সৃষ্টি করেছে। এখানে এই মাঝখানে যে কে রয়েছে, এই কে এর কাজ হচ্ছে কলার সাথে বেচার সাথে সম্পর্কিত করা। এই জন্য এখন অনুঘটক বা প্রভাব বলতে পারি। ঠিক আছে, এরকম সমাসের শ্রেণীবিভাগ করতে গেলে পূর্বপদ পরপদ বলতেছিলাম আমরা এভাবে যদি বলি যে নীল যে আকাশ, এখানে এই মাঝখানে একটা শব্দ রয়েছে, মূল শব্দটা সমস্ত পদটা হবে নীলাকাশ। নীলাকাশ, এখানে আমরা যদি এই বাক্যটা বা এই শব্দটা খেয়াল করি, আমার এটা হচ্ছে সমস্ত পদ, এইটা হলো সমস্ত পদ। সমস্ত পদ, এইটাকে বলা হয় পূর্বপদ। এটা হলো পরপদ। তাহলে এই পূর্বপদ এবং পরপদ এটা মিলে এই সমস্যা। আর টোটাল এখান থেকে শুরু করে এই পর্যন্ত অংশটা হচ্ছে বিগ্রহ বাক্য। তো এটাকে আমরা বিগ্রহ বাক্য বলতে পারি, বিগ্রহ বাক্য অথবা ব্যাস বাক্য অথবা বিন্যস্ত বাক্য। যেগুলো বলতে সাধারণ প্রচলিত বাক্য হচ্ছে শব্দ হচ্ছে ব্যাস বাক্য। আমরা স্কুল কলেজে বা বইয়ে পাঠ্যপুস্তকে পরীক্ষার হলে আমরা সাধারণত এই ব্যাস বাক্য বলে এটাকে খুব পরিচিত, এটা চিনি। বিন্যস্ত বাক্য বা বিগ্রহ বাক্য সাধারণত ব্যবহৃত হয় না, এটা তোমাদের বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার হয়েছে। বা অনেক সময় তোমাকে মৌখিক করে জিজ্ঞাসা করতে পারে যে ব্যাস বাক্যের অপর নাম কি, তাহলে তখনই যদি এটা জানা থাকে তাহলে বলা যাবে যে ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। তাহলে এই ব্যাস বাক্য করার পরে এইটা মিলে যে শব্দটা হয়েছে এটা হচ্ছে আমাদের এই যে সমাস সংক্ষেপ করো। অর্থাৎ এই নীল এবং যে সমস্ত পদের সময় এই মাঝের শব্দ অর্থাৎ প্রভাবক বা অনুঘটক যে থাকে এই শব্দটা নিষ্ক্রিয় হয়ে যায়, এ থাকে না। যেমন নীল যে আকাশ, এই পূর্বপদ ও পরপদ মিলে নীল আকাশ হয়েছে, কিন্তু মাঝখানে যে এই শব্দটাকে সমন্বয় করে এ নিষ্ক্রিয় হয়ে গেছে বা এর কোন ভূমিকাটা এখানে আমরা প্রত্যক্ষ করি না। তো এটাই হচ্ছে সমাসের শব্দ গঠনের প্রক্রিয়া, এমনি করে নতুন নতুন শব্দ সৃষ্টি করে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করতে পারি সমাসের শ্রেণী বিভাগ। 11 সমাসের ব্যাস বাক্য, পূর্বপদ, পরপদ। তাহলে একটা কথা তোমাদের সবসময় স্মরণ রাখতে হবে বা মনে রাখার চেষ্টা করবা, পরীক্ষায় যখন তোমাদের ব্যাস বাক্য নির্ণয় করা প্রশ্ন দিবে তখন ওই ব্যাস বাক্য নির্ণয় করা প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে মনে করতে হবে ব্যাস বাক্য। এটা কল্পনায় আনতে হবে যে শব্দটা দেওয়ার সঙ্গে সঙ্গে কল্পনায় আনতে হবে, মনে করতে হবে যে এই ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে আমাকে একটা ব্যাস বাক্য করতে হবে। আর এই ব্যাস বাক্যটা করতে পারলে সমাসটা নির্ণয় করা যাবে। এই ব্যাস বাক্যের পূর্বপদ পরপদ সমস্ত পদ মিলেই এই শব্দটা হবে বা সমস্যা হবে। এটা শ্রেণীবিভাগ করতে পারি আমরা। সমাসকে 6 ভাগে ভাগ করা যায়। সমাসকে 6 ভাগে ভাগ করা যায়। অর্থাৎ সমাসের শ্রেণীবিভাগ করতে সমাসকে আমরা প্রধানত 6 ভাগে ভাগ করতে পারি। এই সমাস মনে রাখার সহজ পদ্ধতি আছে, সীমিত ক্লাসে এর বিস্তারিত বলার সময় নেই। তাহলে সংক্ষেপে আমি এটা তোমাদের শিক্ষার্থীদের জন্য একটা কবিতা আকারে লিখে দিই। সমাস চিনতে যে সুবিধা হয়, সময় পাবো লিখতে? আচ্ছা, এটা লিখে দিই আমি। সমান সমান পদ মিলে যে সমাস হয়, সমাস হয় ব্যাকরণের ভাষায় তারে দ্বন্দ্ব সমাস কয়।
সমান সমান পদ মিলে যে সমাস হয় ব্যাকরণের ভাষায় তার দ্বন্দ্ব সমাস কয়। ছন্দের তাগিদে এই কয় শব্দটা ব্যবহৃত হয়েছে। সমান সমান পদ বলতে এখানে বোঝায়, একটু আগে আলোচনা করেছি যে পূর্বপদ পরপদ, অর্থাৎ যখনই সমাস আমরা ব্যাসভঙ্গ নির্ণয় করবো তখন পূর্বপদ এবং পরপদ দুটোই সমান হয়, তাহলে দ্বন্দ্ব সমাস হবে। যেমন পিতা ও মাতা, ভাই ও বোন, ফুল ও ফল, এরকম যদি হয় এরকম হবে। পূর্বপদে বিশেষণ, পরপদে বিশেষ্য, দুয়ে মিলে কর্মধারয়, হবে যে অবশ্যই। অর্থাৎ পূর্বপদে বিশেষণ, পরপদে বিশেষ্য, দুইয়ে মিলে কর্মধারা, হবে যে অবশ্য। যেমন এরকম নীল যে আকাশ, নীল যে আকাশ, এখানে পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য, এটা কর্মধারা সমাসের উদাহরণ। এরকম নীল যে আকাশ, নীল আকাশ। বিভক্তি লোভে যখন কোন সমাস হয় তৎপুরুষ সমাস তারে জানিও নিশ্চয়। বিভক্তি লোপে যখন কোন সমাস হয় তৎপুরুষ সমাস তারে জানিও নিশ্চয়। বিভক্তি লোপে যখন কোন সমাস হয় তৎপুরুষ সমাস তারে জানিও নিশ্চয়। এবারে আসি আমরা তৎপুরুষ সমাস গেল। এখানে বিভক্তি লোপে এই সমাসটা করতে হলে তৎপুরুষ সমাসের বিভক্তি লোপে, বিভক্তি হয়তো তোমাদের অনেকে ধারণা নেই, তবে বিভক্তিতে এ অতে রায় রা দ্বারা দেয়া দিক কর্তৃক ইত্যাদি ইত্যাদি এটা জানা থাকলে এই বিভাগ করা সহজ। এটা পরবর্তী ক্লাসে সময় আলোচনা করব। ব্যাস বাক্যের সমাহার কতিপয় প্রকাশ। ব্যাস বাক্যের সমাহার, ব্যাস বাক্যে সমাহার যদি পায় প্রকাশ। ব্যাস বাক্যের সমাহার যদি পায় প্রকাশ, মনে রেখো সেটা তবে হয় দ্বিগু সমাস। ব্যাস বাক্যে সমাহার যদি পায় প্রকাশ, মনে রেখো সেটা তবে হয় দ্বিগু সমাস। যেমন তি বা তিন ফলের সমাহার, তিন ফলের সমাহার, ত্রিফলা। চৌ বা চার রাস্তার সমাহার, চৌ বা চার রাস্তার সমাহার চৌরাস্তা। এভাবে আমরা দ্বিগু সমাস চিনতে পারি। যদি কবিতাটা মনে থাকে, এই সংখ্যাটা মনে থাকলে এই সমাসটা চেনা তোমার জন্য খুবই সহজ হবে। ব্যাস বাক্যে কোন পদের অর্থ না বোঝাবে। ব্যাস বাক্যে কোন পদের অর্থ
না বোঝাবে। সমস্ত পদে ভিন্ন কোন বস্তু হবে। সমস্ত পদে ভিন্ন কোন ব্যক্তি বস্তু হবে। ব্যাসবেগে কোনো বলে অর্থ না বোঝাবে, সমস্ত ভিন্ন কোন ব্যক্তি বস্তু হবে। বহুব্রীহি সমস্তারে জেনে নেওয়া সকলে। বহুব্রীহি বহুব্রীহি সমস্তারে জেনে নাও সকলে। কবিতাটি মনে রেখো, সমাস চিনতে হবে। একটা হয়ে গেছে।